আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবি নিউজ প্রাইম সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি তাবাসসুম মানিকা। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। বাংলাদেশে দলিত ও বঞ্চিত জনগোষ্ঠীর মানববন্ধন, মানবাধিকার প্রতিষ্ঠার দাবি। পিআর পদ্ধতিতে বড় ধরনের বিভেদ হওয়ার আশঙ্কা, অ্যানির সতর্কতা। মাদক ব্যবসার বিরুদ্ধে নির্মম হত্যাকাণ্ড, গলা কেটে খালে ফেলা হলো লাশ। শিকাগো নাইট ক্লাবের বাইরে ব্যাপক গোলাগুলি, নিহত 4, আহত অনেক। ভারতীয় আইফোন কারখানা থেকে বাদ পড়ছে চীনারা, টেকনিশিয়ানদের নিয়ে নাটকীয়তা। ইংল্যান্ডের মাঠে নতুন ইতিহাস, জয়সওয়ালের হাত ধরে মহাকাব্য। বাংলাদেশে ৮০টিরও অধিক জাতিগোষ্ঠী আছে যারা সমাজে দলিত হিসেবে পরিচিত, অর্থনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিকভাবে অবহেলিত, বৈষম্যের শিকার। এই জনগোষ্ঠীর মধ্যে রয়েছে সুইপার, ডোম, কনপুরি, ঋষি, কাউরা, বেতে, রবিদাস, পৌণ্ড, চা শ্রমিক, নিকারি, শিকারী সহ নানা পেশার মানুষ। এইসব সম্প্রদায়গুলো মানুষের মৌলিক অধিকার থেকে বঞ্চিত। তাদের জীবনযাত্রা হয়ে উঠেছে অনিশ্চিত ও অন্ধকারময়। এই অনিশ্চয়তা থেকে বাঁচতে জাতীয় প্রেস ক্লাবে মানববন্ধন করছে বাংলাদেশের দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন। এই সংগঠনটি সাম্প্রতিক সময়ে নারী নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর হয়ে ওঠে। তারা জানান, কুমিল্লা সহ দেশের নানা অঞ্চলে যে অপ্রীতিকর ঘটনা ঘটছে তাতে আমরা আর ঘরে বসে থাকতে পারি না। আমরা এই অবস্থার উন্নতি চাই, দোষীদের বিচার চাই। দলিত বঞ্চিত জনগোষ্ঠীর সংখ্যা নির্দিষ্টভাবে জানা না গেলেও সরকারি তথ্য অনুযায়ী বাংলাদেশে প্রায় ৬০ থেকে ৬৫ লাখ মানুষ এই জনগোষ্ঠীর অন্তর্ভুক্ত। নাগরিক উদ্যোগ বাংলাদেশের অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে দীর্ঘদিন ধরে এই জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় কাজ করে যাচ্ছে। তাদের মৌলিক মানবাধিকার প্রতিষ্ঠায় নানা ধরনের কার্যক্রম পরিচালিত হচ্ছে। আমাদের একমাত্র দাবি হচ্ছে যে ঘটনাগুলো ঘটেছে ইদানিং ধর্ষণের ঘটনা, সেই ধর্ষণের ঘটনায় ধর্ষক যারা তাদের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করে। এই সরকার যে প্রত্যয় নিয়ে ক্ষমতা নিয়েছে, এই প্রত্যয়কে বাস্তবায়ন করার জন্য ধর্ষণের সর্বোচ্চ শাস্তির মৃত্যুদণ্ড নিশ্চিত করে এই ধর্ষকদের শাস্তির বিধান করা। আমাদের এখানে মূল উদ্দেশ্য এবং দাবিটা হচ্ছে আমাদের দেশে নারীদের উপর যে অত্যাচার হচ্ছে, যে নারীদের সরকারের প্রতি আমাদের এইভাবে দাবি বলতে আমাদের একটা নিরাপদ রাষ্ট্র করার যে স্বপ্ন আমরা দেখে আমাদের যে নির্যাতনগুলো চলছে বা এই জিনিসটা যাতে না সেটা। বাংলাদেশের রাজনীতিতে বর্তমানে যদি পিআর পদ্ধতি চালু করার সিদ্ধান্ত নেওয়া হয় তবে এর ফলাফল হবে গভীর বিভেদ ও বিভাজনের। এই মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। তিনি মনে করেন, এই পদ্ধতিতে গেলে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে আরও বেশি বিভ্রান্তি ও দ্বৈরথ সৃষ্টি হবে, যা দেশের স্থিতিশীলতার জন্য ক্ষতিকর। অ্যানি বলেন, তারেক রহমান স্পষ্ট ভাষায় বলেছেন যে পৃথিবীর অনেক দেশে পিআর পদ্ধতি চালু রয়েছে, তবে বাংলাদেশের প্রেক্ষাপটে এই পদ্ধতি কার্যকর হতে পারে না। তিনি আশঙ্কা প্রকাশ করেন, এই পদ্ধতি চালু হলে দেশের রাজনীতিতে বড় ধরনের বিভেদ তৈরি হবে। তিনি সতর্ক করে দিয়ে বলেন, এই পরিস্থিতিতে ফ্যাসিস্ট শক্তিগুলোর সুযোগ বাড়বে। বৃহস্পতিবার দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়ন বিএনপির প্রতিনিধি নির্বাচনের ভোট গ্রহণ পরিদর্শনকালে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি এসব কথা বলেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান গত পরশুদিন, আপনাদের মনে আছে, স্পষ্টভাবে বলেছেন পৃথিবীর অনেক দেশেই ইউরোপের পিআর পদ্ধতি আছে, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে এটা ফিজিবল না। বাংলাদেশের প্রেক্ষাপটে এই মুহূর্তে আমরা যদি সেই পিআর পদ্ধতিতে যাই, নিজেদের মধ্যে একটা বড় ধরনের বিভাজন তৈরি হবে এবং ফ্যাসিস্ট এখানে বড় সুযোগ পেয়ে যাবে। আওয়ামী লীগের যে ফ্যাসিস্ট যারা সরাসরি আপনাকে আমাকে আঘাত করেছে, দেশটাকে ধ্বংস করে দিয়েছে, দেশের রাজনীতিকে ধ্বংস করে দিয়েছে, তাদেরকে কোনোভাবেই সুযোগ দেওয়া যাবে না। তাদের বিচারটা হলো আগে। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মাদক ব্যবসার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এক যুবকের নির্মম হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। 17 জুন ভারগাঁওর ওলামানগর খালপাড়ের বেড়িবাত এলাকায় হত্যা করা হয় রতন নামের এক যুবককে। এরপর তার লাশ খালে ফেলে দেওয়া হয়, যা পুরো এলাকায় আতঙ্কের সৃষ্টি করেছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে র্যাব এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। র্যাবের দাবি, গ্রেফতারকৃত ব্যক্তির নাম ইয়ানুস, বয়স 40 বছর। তিনিও ভুক্তভোগী রতন একই এলাকার বাসিন্দা।
এলাকার মাদক ব্যবসার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই বর্বর হত্যাকাণ্ড সংঘটিত হয় বলে র্যাবের পক্ষ থেকে জানানো হয়। বৃহস্পতিবার রাজধানীর কাউরান বাজারে এক সংবাদ সম্মেলনে র্যাব 11 এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল HM সাজ্জাদ হোসেন বলেন, নিহত রতন নারায়ণগঞ্জের কাজপুর এলাকার মালিক মোল্লার ছেলে। তিনি স্ত্রী সন্তান নিয়ে সোনারগাঁওয়ের নাওড়াবিটা এলাকার দেলওয়ার হোসেনের বাড়িতে ভাড়া থাকতেন। প্রত্যক্ষদর্শী ও তদন্তের ভিত্তিতে জানা যায় পুরো ঘটনাটি ছিল মাদক ব্যবসার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে। এই ঘটনার পর থেকে এলাকায় আতঙ্কের পরিবেশ বিরাজ করছে। দুইটা পুলিশ মার্ডার হচ্ছে, একটা হচ্ছে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় আর একটা হচ্ছে কুমিল্লার তিতাস উপজেলাতে। তো প্রথম যে হত্যাটি হয়েছে সেটা ছিল গত মাসের জুন মাসের 17 জুন নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার একটি স্থানে একটা গলা কাটার লাশ পাওয়া যায়। আমাদের যে ভিকটিম তার নাম হচ্ছে রতন। তিনি রূপগঞ্জ এলাকার একজন বাসিন্দা, বা তিনি তার পরিবার নিয়ে ভাড়া থাকতেন সোনারগাঁতে। মাদক ব্যবসা এবং আরো অন্যান্য যে অবৈধ কার্যক্রম সেটা নিয়ে দ্বন্দ্ব ছিল রূপগঞ্জেরই আর একজন ব্যবসায়ী, মাদক ব্যবসায়ী যার নাম হচ্ছে ইউনুস, তার সাথে একটা দ্বন্দ্ব ছিল। রাতের বেলা মধ্যরাতে এই রতনকে খবর দিয়ে নিয়ে আসে, একটা অজ্ঞাত জায়গায় নিয়ে যায় এবং সেখানে তাকে বিভিন্নভাবে টর্চার করে তাকে হত্যা করা হয়। শিকাগোর রিভার নর্থ এলাকার একটি নাইট ক্লাবের বাইরে রক্ত ঝরা এক ঘটনার জন্ম দিয়েছে গভীর উদ্বেগ। মধ্য পশ্চিমাঞ্চলের এই শহরে বুধবার রাতের অন্ধকারে ঘটে যাওয়া এই গুলির ঘটনায় অন্তত 4 জনের প্রাণ গেছে। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন, যারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনার প্রেক্ষাপটে বোঝা যাচ্ছে শহরের শান্তি ও নিরাপত্তা এখন হুমকির মুখে। প্রথমেই জানা যায় এই অঘটন ঘটে যখন সঙ্গীত শিল্পী ও র্যাপার মেলো বিবাখজের গানের অ্যালবাম উন্মোচন পার্টি শেষের পর। সেই সময় নাইট ক্লাবের বাইরে ভিড় জমেছিল। ঠিক তখনই পশ্চিম শিকাগো অ্যাভিনিউয়ের ওপর দিয়ে একটি কালো রঙের গাড়ি দ্রুত চলে যায়। গাড়িতে থাকা একজন ব্যক্তি লক্ষ্য করে গুলি ছোড়ে আর এরপরই ঘটনাস্থল থেকে গাড়িটি দ্রুত পালিয়ে যায়। গুলির আওয়াজে আতঙ্কে ভিড় ছুটে যায় আর আহতদের উদ্ধার করতে শুরু করে পুলিশ প্রশাসন। পুলিশের তথ্য অনুযায়ী এই ঘটনার শিকার হয়েছেন 20 থেকে 30 বছর বয়সী বেশ কয়েকজন নারী পুরুষ। আহতদের মধ্যে একজন 24 বছর বয়সী পুরুষ বুকে গুলিবিদ্ধ, অন্যজন 25 বছর বয়সী তরুণ মাথায় আঘাতপ্রাপ্ত। আরও কয়েকজনের শরীরে গুলি লেগেছে। এই অন্ধকার রাতে 4 জনের মৃত্যু হয়েছে। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় মোবাইল ফোনের এক অনন্য নাম আইফোনের ভারতীয় উৎপাদন কেন্দ্র থেকে চীনা কর্মীদের এক বড়সড় সরে যাওয়ার ঘোষণা এসেছে। এই অবদান ভারতের প্রযুক্তি শিল্পের জন্য এক নতুন দিক নির্দেশ করে, যেখানে অপ্রত্যাশিত পরিবর্তনের ঝঞ্ঝা লেগে থাকছে। বিশ্লেষকদের তথ্য অনুযায়ী ভারতের তামিলনাড়ুর শ্রীপুরাম্বুদুরে অবস্থিত অ্যাপেলের একমাত্র আইফোন কারখানায় এপ্রিলে শুরু হয় উৎপাদন। এই কারখানা, যা 2023 সালে চালু হয়, এখন পর্যন্ত একমাত্র কেন্দ্র যেখানে আইফোনের উৎপাদন সম্পন্ন হয়। এই কারখানার তত্ত্বাবধানে থাকছে তাইওয়ান ভিত্তিক কোম্পানি ফক্সকন, যা অ্যাপেলের এশিয়া অঞ্চলের সব অপারেশন পরিচালনা করে। তবে সম্প্রতি ব্লুমবার্গের প্রতিবেদনে উঠে এসেছে, প্রায় 2 মাস আগে থেকে এই কারখানায় কর্মরত সব চীনা প্রকৌশলী ও টেকনিশিয়ানকে নিজ দেশে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। এই নির্দেশের পর থেকে এখন পর্যন্ত 3 শতাধিক চীনা কর্মী, যারা মূলত কারখানার গুরুত্বপূর্ণ অংশ ছিলেন, তাদের ফিরে যেতে হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, এই পরিবর্তনের কারণ বা এর পেছনে থাকা কারণ সম্পর্কে অ্যাপেল ও ফক্সকনের কোনো কর্মকর্তা মন্তব্য করতে রাজি হননি। তবে এই ঘটনায় ভারতের উৎপাদন ক্ষেত্রের মধ্যে নতুন দিক নির্দেশনা ও পরিবর্তনের সূচনা হয়েছে। চোখে জল আনার মতো এক ঘটনার জন্ম দিলেন ইয়াশবীর জয়সওয়াল। 51 বছরের পুরনো এক রেকর্ডকে ভেঙে দিয়ে তিনি অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলেছেন আন্তর্জাতিক ক্রিকেটের শৈল্পিক মহোৎসবে। চলমান সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে 87 রান করে তিনি দেখালেন নতুন দিনের সূচনা। যদিও 13 রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া, তবুও এই তরুণ ওপেনার এক বিশাল ইতিহাসের স্বাক্ষর রাখলেন। 1974 সালে এজবাস্টনে ইংল্যান্ডের বিপক্ষে 165 বল মোকাবেলা করে 77 রান করেছিলেন সুধীর নায়েক। সেই স্মৃতি এখনও ক্রিকেটের পাতায় লেখা, কিন্তু জয়সওয়াল সেই স্মৃতি ভেঙে নতুন রেকর্ডের সেতু নির্মাণ করলেন। এই ম্যাচে তিনি ইংল্যান্ডের ভেন্যুতে ভারতীয় ওপেনারদের সর্বোচ্চ রানের ইনিংসের মালিক হয়ে উঠলেন। তার আগে এই মর্যাদার মালিক ছিলেন সুধীর, যিনি 165 বলের ইনিংসে 77 রান করেছিলেন। এই তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এলেন সুধীর, আর তৃতীয় স্থানে থাকলেন 1979 সালে সুনীল গাভাস্কার। চতুর্থ স্থানে রয়েছে 2022 সালে খেলা চেতেশ্বর পূজারার 66 রানের ইনিংস।
বিশ্বের অন্যতম ঐতিহ্যবাহী এই ভেন্যুতে নিজের 11তম 50 তুলে ধরেছেন জয়সওয়াল। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.abnewsinternational.com এ। সেই সঙ্গে নিয়মিত ভিডিও নিউজ পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে চোখ রাখুন।